নীলিমা কাছে আসাতে জিশান খেয়াল করে দেখলো ওর মুখ ঘেমে লাল হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে খুব ক্লান্ত হয়ে গিয়েছে। জিশানের সামনে আসতেই ও বলল, নিজের ভালোটা না বুঝলে এমনই হয়। নীলিমা কিছু না বলে জিশানের দিকে না তাকিয়েই রুমে চলে যায়। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমালো জিশান। ঘুম থেকে উঠে বিকেলে বাজার করতে গেল। সাধারণত নীলিমা বাসায় কোনো কাজ করে না, আর তেমন কোনো কাজও নেই, তাই জিশানের আম্মু করতেও দেয় না। তাই জিশানের মাথায় হঠাৎ একটা দুষ্টুমি বুদ্ধি আসলো, জল্লাদিকে নিয়ে কাজ করানোর। জিশান বাজার থেকে ছোট বড় অনেক মাছ কিনলো। বাসায় আসার পর আম্মু অনেক বকা দিল, এত মাছ কেন কিনেছে। এত মাছ আমি কিভাবে কাটবো? বেশি সময় বসে থাকতে ডাক্তারের নিষেধ আছে আমার। তুমি কেন কাটবে? তোর আদরে বৌমা নীলিমা তো আছে, সে কাটবে। নীলিমা জিশানের দিকে তাকিয়ে রাগে গজগজ করছে। জিশান শুধু হাসছে। আম্মুর সাথে নীলিমা মাছ কাটতে বসেছে। প্রায় 2 ঘন্টা ধরে মাছ কাটছে। মনে হচ্ছে কাজটা করা ঠিক হয়নি। জল্লাদিকে শাস্তি দিতে গিয়ে আম্মুকেও কষ্ট দিয়ে দিল। জিশান যে আম্মুর হাত ধরে বলল, আম্মু যাও তো, হাত ধুয়ে এসো। তোমার আর কাটতে হবে না, বাকি মাছগুলো নীলিমা কাটবে। জিশানের কথায় নীলিমাও বলল, আমি অনেক সময় আগে থেকেই বলছি যে আমি কাটবো। মামনি তুমি উঠো, তবুও উঠছে না। জিশানের জোড়াজুড়িতে তার আম্মু উঠল। একটু পরে জিশান নীলিমার মৃদু চিৎকার শুনতে পেল। দৌড়ে গিয়ে দেখলো নীলিমা হাতে কেটে ফেলেছে, আঙ্গুল দিয়ে অঝরে রক্ত ঝরছে। জিশান তাড়াতাড়ি নীলিমার হাত চাপ দিয়ে ধরলো। নীলিমা হাত ছাড়িয়ে নিয়ে হাত ধুয়ে আসে। নীলিমার হাত কাটা দেখে জিশান অস্থির হয়ে গেল। মনে হচ্ছে হাত যেন তার কেটেছে। জিশান হাতে ঔষধ নিয়ে ব্যান্ডেজ করে দেয়। নীলিমা কিছুতেই জিশানের কাছে ব্যান্ডেজ করাবে না, তাই জিশান জোর করে হাত ধরে শুধু ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। নীলিমা বলে ওঠে, তুই তো দেখছি গভীর জলের মাছ। তুই তো চেয়েছিলি আমার হাত কাটুক, তাই তো বাসায় এত মাছ নিয়ে আসছিস, আর এখন অস্থিরতা দেখাচ্ছিস। হাত কাটুক এটা আমি কখনো চাইনি। হ্যাঁ, এটাই চেয়েছিস। আর মামনির সামনে কি অভিনয় করলি যে আমার জন্য তুই কত ব্যস্ত। আমার হাত কেটেছে আর তোর কত কষ্ট হচ্ছে। তুই তো ভালো অভিনয় করতে পারিস রে। নীলিমার মুখে অভিনয় কথা শুনে মনটা খারাপ হয়ে গেল জিশানের। জিশান যা করেছে তা তো মন থেকেই করেছে, কোনো অভিনয় করেনি। জিশানের আম্মু জিশানকে রাগ দেখিয়ে বলল, বললাম আমি কাটবো, কিন্তু তুই কি বললি যে নীলিমা কাটবে, তাই তো মেয়েটার হাত কাটলো। জিশান কিছু বলল না, কারণ আসলেই তো তার জন্য কেটেছে। সে যদি এত মাছ না আনতো তাহলে এসব কিছুই হতো না। জিশানের মনের ভিতরে কেমন যেন একটা মায়া তৈরি হলো। মায়াটা তৈরি হয়েছে সম্পূর্ণ নীলিমাকে নিয়ে। জিশান নীলিমাকে যেয়ে সরি বলল। সরি রে, আমার জন্য তোর হাত কেটেছে। তুই তো এটাই চেয়েছিলি, তাই তো এত মাছ কিনেছিস। বললাম তো সরি। এখন তুই যা এখান থেকে। জিশান আর কিছু না বলে চলে গেল ছাদে। বসে বসে গান শুনতে লাগলো। ছাদ থেকে এসে শুনলো ওর আম্মু নীলিমাকে খাইয়ে দিয়েছে। কিছুদিন পরে জিশানের বাবা মা গ্রামে যান। বাসায় শুধু ওরা দুজন থাকে। রাতে সোফায় বসে জিশান টিভি দেখছিল। এমন সময় নীলিমা খাবার তৈরি করে খেতে ডাকলো। জিশান খেয়ে আবার টিভি দেখতে লাগলো, আর নীলিমা রুমে বসে পড়তে লাগলো। জিশান টিভি দেখা শেষে রুমে গিয়ে শুয়ে পড়লো। জিশানের শুয়ে পড়া দেখে লাইট নিভিয়ে নীলিমা অন্য রুমে পড়তে যায়। জিশান ঘুমিয়ে যায়। রাতে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে ঘুম ভেঙে যায় জিশানের। মোবাইল হাতে নিয়ে দেখলো রাত 2টো বাজে। তাড়াতাড়ি উঠে ব্যালকনিতে গিয়ে নিচে তাকালো। দেখলো লোকজন এই বিল্ডিং এ তাকিয়ে আগুন আগুন করছে। জিশানের আর বুঝতে বাকি রইল না যে এই বিল্ডিং এ আগুন লেগেছে। সাথে সাথে জিশান নীলিমাকে ডাকতে গেল। দেখলো ও ঘুমাচ্ছে। জিশানের ডাক শুনে ও ভয় পেয়ে যায়। জিশান কোনো কিছু না বলেই হাত ধরে উঠিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। দ্রুত যেয়ে গিয়ে নীলিমা পড়ে যায় আর সাথে সাথে পায়ে আঘাত পায়। খুব কষ্টে নিচে এসে দেখে এই বিল্ডিং এর অনেকেই নিচে নেমেছে। নীলিমা জিশানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। খুব ভয় পেয়েছে বেচারি। আচমকা এত বড় সংবাদ পেয়েছে, ভয় পাওয়ারই কথা। জিশান ওকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানে থাকো, আমি উপরে যেয়ে দেখি কি সমস্যা। এখন তো কোনো আগুন দেখা যাচ্ছে না। নীলিমা জিশানকে আরো শক্ত করে ধরে বলল, না, তুমি যাবে না, কোনো বিপদ হতে পারে। আমি তোমাকে যেতে দিব না। নীলিমা এত জোর দিয়ে কথাগুলো বলছিল, মনে হচ্ছিল জিশানুর অনেক কাছের কেউ। বলার মাঝে একটা অধিকার ছিল যেটা নীলিমা এর আগে কখনো দেখায়নি।
একজন এসে বলে আসলে আগুনের কোনো সমস্যা নেই। একজনের বাচ্চার দুধ গরম করতে পাতিল ওড়না দিয়ে ধরেছিল, সেই ওড়নায় আগুন লেগে তার ড্রেসে আগুন লেগে যায়। অনেক জায়গায় পুড়ে গিয়েছে, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর কোনো সমস্যা নেই। সেই ফ্ল্যাট থেকে আগুন আগুন চিৎকার আসছিল, তাই সবাই ভেবেছে বড় ধরনের আগুন। এই খবর শুনে সবাই একে একে ফ্ল্যাটে ফিরছিল। জিশান নীলিমাকে বলল, চলো এখন রুমে যাই, আর কোনো সমস্যা নেই। নীলিমা খুব ভয় পেয়ে বলল, চলো আজ আমাদের বাসায় যাই। এই বাসায় যেতে ভয় হচ্ছে। আরে ভয় নেই, চলো আমি আছি তো। জিশানের কথা শুনে নীলিমা একটু সাহস পেল। সিঁড়ি বেয়ে ওঠার সময় নীলিমা হুট করে নিচে বসে পড়ে। কি হয়েছে? পা ব্যথা করছে ভীষণ। জিশান মোবাইলের আলো জ্বালিয়ে দেখলো এর পা ফুলে গেছে। তারপর জিশান নীলিমাকে কোলে তুলে নিল। রুমে এসে বিছানায় বসিয়ে বলল, এখন শুয়ে পড়ো, আর কোনো সমস্যা নেই। তুমি ঘুমাবে না? হ্যাঁ, আমিও ঘুমাবো। তাহলে এখানেই ঘুমাও, আমার ভীষণ ভয় করছে। নীলিমা জিশানের হাত শক্ত করে ধরে আছে। তুমি ঘুমাও, আমি জেগে আছি। জিশান একটা ব্যাপার লক্ষ্য করলো, এই দুর্ঘটনায় ওরা দুজন একে অপরকে তুমি করে বলছে। ব্যাপারটা ভালোই লাগছিল তার। ছোটবেলায় পাশের বাসার এক মেয়ে তুমি করে বলছিল, যার জন্যে নীলিমা তাকে খামচি দিয়ে বলেছিল, আমি তুমি করে বলবো আর কেউ নয়। এটা ভাবতেই জিশানের হাসি পেল খুব। নীলিমা ঘুমিয়ে গিয়েছে। কি নিষ্পাপ লাগছে দেখতে। এভাবে তো আগে কখনো দেখেনি জিশান। এই প্রথম ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে জিশান, আর মনে মনে ভাবছে, কি সুন্দর আমার জল্লাদিটা। আর আমি শুধু শুধু ঝগড়া করি, ওর মুখের দিকে তাকিয়ে বারবার প্রেমে পড়ে যাচ্ছে। না, আর ঝগড়া করা যাবে না, এখন প্রেম নিবেদন করতে হবে। কিন্তু কিভাবে করব? যেভাবেই হোক করতে হবে। সব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় সে। সকালে উঠে নীলিমা ডাকছে নাস্তা করার জন্য। জিশান উঠে নাস্তা করতে বসে। নীলিমা বসে আছে আর জিশানের খাওয়া দেখছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কিছুদিন আগে কাকে বাহির করে নিয়ে যাচ্ছিলে? ওর মুখে তুই ভাষা শুনে ভেতরটা যেন কেমন খোঁচা দিয়ে উঠল জিশানের। জিশান ওর মুখের দিকে তাকিয়ে আছে। মিথ্যা বলবে নাকি সত্যিটা বলে দিবে এটা ভাবতে লাগলো। জিশানকে চুপ থাকতে দেখে সে আবারও বলল, কি হলো, চুপ করে আছিস কেন? তুই ভাষা শুনে জিশানের রাগ হলো ভীষণ, তাই কর্কশ গলায় বলল, আমার গার্লফ্রেন্ড হয়। কি বললি? তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, কানে কি কম শুনিস? না। এটা বলেই নীলিমা রুমে চলে গেল। জিশান জানে নীলিমা ওকে ভালোবাসে, যার জন্য গার্লফ্রেন্ড কথা শুনে ওর খারাপ লেগেছে। সেই দিনই জিশানের বাবা মা গ্রাম থেকে ফিরে আসেন। পরের দিন সকালে একটা কাজে এক বন্ধুর বাসায় যায় জিশান। বাসায় এসে শোনে নীলিমা একা একাই ভার্সিটিতে গেছে। হঠাৎ জিশানের এক বন্ধু কল দিয়ে বলে যে ভার্সিটিতে নাকি মারামারি হয়েছে, ছাত্রছাত্রীরা খুব আতঙ্কিত আছে, কেউ বের হতে পারছে না। নীলিমার ডিপার্টমেন্টের সামনে এই ঘটনা ঘটেছে। সবাই ডিপার্টমেন্টের ভেতরে আটকা পড়েছে। জিশান এইটা শোনা মাত্রই নীলিমাকে কল করে, কিন্তু ও রিসিভ করে না। অনেকবার কল দেয় কিন্তু রিসিভ করে না। জিশানের তো ভয়ে পুরো শরীর শিউরে উঠেছে, ওর কোনো কিছু হয়নি তো। তারপর আর দেরি না করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল সে। গিয়ে দেখলো সমস্যাটা নীলিমার ডিপার্টমেন্ট থেকে একটু দূরে হয়েছে। একে একে সব স্টুডেন্ট বের হচ্ছে। নীলিমা জিশানের কাছে আসতে সাথে সাথে একটা থাপ্পড় দিল জিশান। নীলিমা কিছু বলল না। কয়টা কল দিয়েছে তোকে, ধরিসনি কেন? তুই জানিস চিন্তা করতে করতে সবার কি অবস্থা হচ্ছে? সরি, আমি ফোন দেখিনি, ভয়ে ফোনের কথা মাথায় ছিল মা। নীলিমাকে মনে হয় 100 বার কল দিয়েছে জিশান। এত বড় সমস্যা হয়েছে, কোথায় কল দিয়ে ওকে আগে জানাবে, অথচ তার নাকি ফোনের কথা মনে নেই, তাই রাগে থাপ্পড় দিয়েছে। বাইকে ওঠ। নীলিমা উঠে বসলো। কিছু দূর যেতেই নীলিমা বলল, জানিস আমার সামনে এক নেতা কি নির্মম ভাবে একটা ছেলেকে মেরেছে। আমার না খুবই কষ্ট হয়েছে। কেউ কখনো এত নির্মম ভাবে মারে? তোর এসব বুঝতে হবে না, এগুলো রাজনৈতিক খেলা। আজকে ভার্সিটিতে আসাটাই ভুল হয়েছে। তারপর আর কিছু না বলে সোজা বাসায় চলে আসে দুজন। এসে কিছু না খেয়েই শুয়ে পড়ে জিশান। কিছু সময় পরে নীলিমা জিশানের জন্য ভাত নিয়ে আসে। এসে জিশানকে খেতে ডাকে। জিশান বসে আছে আর নীলিমা খাইয়ে দিচ্ছে। জিশান খাচ্ছে আর অবাক হচ্ছে। কোনোদিন নীলিমা যা করেনি আজ তাই করছে। নীলিমা বলে উঠল, আজকে রুবা আপুর সাথে দেখা হয়েছিল, উনি আমাকে সব বলেছেন। তুই কেন ওনাকে বাইকে নিয়ে গেছিস, আর রুবা আপু বিবাহিত সেটাও আমিও জানি। জিশান এখন ক্লিয়ার হলো কেন নীলিমা ভালো ব্যবহার করছে।
বাহ, ভালোই তো গোয়েন্দাগিরি করতে পারিস। তোকে সাইজ করতে গেলে একটু একটু গোয়েন্দাগিরি তো করা লাগবেই। শোন, তুই যদি আবার তুই করে কথা বলিস তাহলে আমি খাবো না। আর তুইও যদি আরেকবার তুই করে বলিস তাহলে আমি নিজেও তোকে খাওয়াবো না। তারপর দুজনেই হেসে উঠল। এই হাসিতেই দুজনের ঝগড়াঝাটি মিলে গেল। দুজনের নতুন পথে নতুন সূর্য উদিত হলো। এই পথে যেন সবসময় আলো হয়ে জীবনে থাকে।